আজকের পাঠ উপস্থাপনায় আমি সচিন কুমার পাল, সহকারী শিক্ষক রসায়ন, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়, খুলনা। আজকের পাঠের বিষয় নবম শ্রেণী, বিষয় রসায়ন, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। আজকের পাঠে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন কেন হয় তা জানতে পারবে, রাসায়নিক বন্ধনের প্রকারভেদ জানতে পারবে। রাসায়নিক বন্ধন শিখতে গেলে যে যে আইটেমগুলো তোমাদের জানা লাগবে সেগুলো সম্পর্কে ধারণা পাবে। দেখো, রসায়ন মূলত হলো পদার্থ নির্ভর পড়ালেখা। পদার্থ নিয়ে আমরা পড়ালেখা করি, যে পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি। তাহলে দেখো, পদার্থে আছে কি অণু, অণুতে আছে পরমাণু, পরমাণুর মধ্যে কি পাবো আমরা? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। লক্ষ্য করো, এই একটা পরমাণু, এই পরমাণুতে কেন্দ্রে আছে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন আছে, বাইরের শক্তি স্তর দিয়ে ইলেকট্রন ঘুরতেছে। তো দেখো, একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। যেমন দেখো, এখানে পানিতে কি আছে? পানিতে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন। তো আজকের পাঠে আমরা দেখব কিভাবে এই হাইড্রোজেন এবং অক্সিজেন বন্ধন তৈরি করে। দেখো, এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়াতে আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। তা এই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কিভাবে বন্ধন সৃষ্টি হয় আজকে আমাদের দেখার বিষয় কিন্তু আসলে এটা। এরপর দেখো মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসে কি আছে? কার্বন ও হাইড্রোজেনের বন্ধন আছে। এই কার্বন হাইড্রোজেনের বন্ধন কিভাবে সৃষ্টি হয় এটা আমরা জানবো। কার্বন ডাইঅক্সাইড আছে কি কার্বন এবং অক্সিজেন। এই কার্বন অক্সিজেনের মধ্যে এক বন্ধন আছে, দেখো এখানে দ্বিবন্ধন আছে। এই দিকের এই যেগুলো আমরা আলোচনা করলাম এগুলো হচ্ছে একক বন্ধন। দেখো, এরপরে দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন অণু গঠিত হয়। হুম, আমরা যে আমরা যে লবণ খাই, খাবার লবণ, এই খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড কিভাবে এই সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে বন্ধন সৃষ্টি হয় এটা এই অধ্যায়ের আলোচনার বিষয়। তাহলে আমাদের আজকের পাঠ রাসায়নিক বন্ধন। আমরা একটু দেখি যে রাসায়নিক বন্ধন কি। দেখো, রাসায়নিক বন্ধনের সংজ্ঞা আমরা কিভাবে বলতে পারি যে যে শক্তি বা বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ আবদ্ধ থাকে সেই শক্তি বা বলকে রাসায়নিক বন্ধন বলে। যেমন দেখো, যে পানিতে আছে কি হাইড্রোজেন অক্সিজেন বন্ধন। পানি হলো হাইড্রোজেন অক্সিজেন পরমাণু দ্বারা তৈরি। তাহলে এখানে পানিতে আছে হাইড্রোজেন অক্সিজেন বন্ধন। আবার দেখো, মিথেন গ্যাসে আছে কার্বন হাইড্রোজেন বন্ধন। এই সোডিয়াম ক্লোরাইড অণু, এখানে আছে সোডিয়াম ও ক্লোরিনের বন্ধন। তাহলে এই বন্ধনের মাধ্যমেই পরমাণুগুলো সংযুক্ত থাকে, একটা অণু তৈরি করে। আমরা দেখব রাসায়নিক বন্ধন কেন হয়। দেখো, রাসায়নিক বন্ধন সৃষ্টির জন্য বিভিন্ন কারণ রয়েছে। কারণগুলো নিম্নরূপ। যে যে পরমাণু সমূহের মধ্যে নিট আকর্ষণ বল। দেখো, এই দুইটি পরমাণু যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন তাদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ কাজ করে। কিভাবে? দেখো, এখানে আমরা দুইটা হাইড্রোজেন পরমাণু দেখছি। তাহলে এই হাইড্রোজেন পরমাণুর মধ্যে এখানে নিউক্লিয়াসে কি আছে? প্রোটন আছে। আবার এই হাইড্রোজেন পরমাণুর মধ্যে এখানে আছে নিউক্লিয়াসে প্রোটন আছে। এই প্রোটন প্রোটন হচ্ছে সমধর্মী হওয়ায় প্রোটন প্রোটন বিকর্ষণ বিকর্ষণ করে, এবং ইলেকট্রন ইলেকট্রন সমধর্মী হওয়ায় বিকর্ষণ করে। কিন্তু একটা পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন এবং অন্য পরমাণুর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হতে পারে, কারণ বিপথধর্মী চার্জ। আবার আরেকটা নিউক্লিয়াসের প্রোটন অন্য নিউক্লিয়াসের অন্য পরমাণুর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ সৃষ্টি হতে পারে।
তাহলে এখানে আকর্ষণও সৃষ্টি হয় এবং বিকর্ষণও সৃষ্টি হয়। কিন্তু বিকর্ষণের পরিবর্তে যদি আকর্ষণের পরিমাণটা অনেক বেশি হয় তবেই অনুঘটিত হওয়া সম্ভব। হুম, তবেই অনুঘটিত হয়। তাহলে আমরা জানলাম পরমাণু সমূহের মধ্যে নিট আকর্ষণ বল। দেখো আমরা আরেকটা কারণ দেখি, অষ্টক তত্ত্ব। দেখো প্রত্যেক পরমাণুই চায় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে। দেখো নিষ্ক্রিয় গ্যাস সমূহ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, একমাত্র হিলিয়াম ছাড়া বাকি নিষ্ক্রিয় গ্যাসগুলো সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্য পরমাণু বা অন্য মৌলসমূহ ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে চায়। তাহলে এ লক্ষ্যে তারা ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে অথবা শেয়ার করে। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। কোনো কোনো পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন অর্জন করতে চায়, মানে 2টি ইলেকট্রন অর্জন করতে চায়, একে দ্বৈতক তত্ত্ব বলে। যেমন হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম দ্বৈত তত্ত্ব অনুসারে রাসায়নিক বন্ধন তৈরি করে। এছাড়া অন্য সব পরমাণু অষ্টক তত্ত্বের মাধ্যমেই বন্ধনে আবদ্ধ হয় বা অণু গঠনে অংশগ্রহণ করে। তাহলে আমরা জানলাম কি, অষ্টক মানে সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জনের লক্ষ্যেই পরমাণুসমূহ রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। আমরা আরো একটা কারণ দেখে আসি। দেখো নিট শক্তি হ্রাসকরণ, যে পরমাণু অবস্থায় স্থিতিশক্তি বেশি থাকে কিন্তু অণু তৈরি হলে স্থিতিশক্তি হ্রাস পায়। স্থিতিশক্তি যাদের কম থাকে তারাই স্থায়ী। তার মানে স্থিত অবস্থা প্রাপ্ত হওয়ার জন্যই পরমাণুসমূহ রাসায়নিক বন্ধন তৈরি করে। যেমন দেখো একটা ঘটনা আমরা বলতে পারি যে এখানে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস মিলিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করেছে। এখানে দেখো হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন আছে, বন্ড এনার্জি। আবার একটা বন্ধন আছে এবং বন্ধন শক্তি আছে। আবার ক্লোরিনের মধ্যে একটা বন্ধন আছে, এখানে একটা বন্ধন শক্তি আছে। তাহলে এই হাইড্রোজেন বন্ধনের মধ্যে যে শক্তি এবং ক্লোরিন বন্ধনের মধ্যে যে শক্তি, এই দুইটা শক্তি যোগ করলে আমরা এই পাশেও এই যে হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যেও এই শক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তার থেকে আরো কম শক্তি পাই। তাহলে বাকি শক্তি কোথায় গেল? পরিবেশে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি যে নিট শক্তি হ্রাসকরণের মাধ্যমেই কি অণু গঠিত হয়। তাহলে আমরা জানলাম যে 3টা কারণ। একটা হচ্ছে পরমাণু সমূহের মধ্যে আকর্ষণ, আর একটা হলো অষ্টক তত্ত্ব মানে কি নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জনের লক্ষ্যে, আর একটা হচ্ছে নিট শক্তি হ্রাসকরণ। এই 3টা কারণে রাসায়নিক বন্ধন সৃষ্টি হয়। রাসায়নিক বন্ধনের প্রকারভেদ। রাসায়নিক বন্ধন কি কি? দেখো, আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন বা সহযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বল। তো তোমাদের 9-10 সিলেবাসে তোমাদের এখানে বেশি আলোচনা করা হয় আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন আর হাইড্রোজেন বন্ধন সম্পর্কে অল্প কিছু আলোচনা রয়েছে। হুম, তো আমরা এক এক করে দেখব। তাহলে দেখো বিভিন্ন যৌগের মধ্যে বিভিন্ন ধরনের বন্ধন রয়েছে। আমরা এখন দেখব যে আসলে দেখো এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে গেলে তোমার যে যে বিষয়গুলো ভালোভাবে জানতে হবে, এই বিষয়গুলো হলো, দেখো প্রথমে পারমাণবিক সংখ্যা জানতে হবে তোমাকে। পারমাণবিক সংখ্যা তুমি মানে এক কথায় যে 118টি মৌলিক পদার্থ, এর মধ্যে তুমি সিরিয়ালে তোমরা 1 থেকে 40 অথবা 50 পর্যন্ত পড়ে ফেলবে। হুম, সিরিয়ালি পড়তে হবে কিন্তু, যে হাইড্রোজেন
হ্যাঁ, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এভাবে সিরিয়ালি পড়তে হবে কিন্তু। পারমাণবিক সংখ্যা জানতে হবে। এরপরে পারমাণবিক ভর জানতে হবে। হ্যাঁ, পারমাণবিক ভর আমাদের অনেক কাজে লাগে। যোজ্যতা জানতে হবে। যোজ্যতা স্তর, যে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস জানতে হবে এবং যোজ্যতা জানতে হবে। যোজনী জানতে হবে। হ্যাঁ, যোজনী কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। এরপরে পরিবর্তনশীল যোজনী সম্পর্কে ধারণা রাখতে হবে। সক্রিয় যোজনী সম্পর্কে ধারণা রাখতে হবে। সুপ্ত যোজনী জানতে হবে। গাঠনিক সংকেত জানতে হবে। যৌগমূলক সম্পর্কে জানতে হবে। অ্যানায়ন ক্যাটায়ন সম্পর্কে জানতে হবে। আয়ন কিভাবে সৃষ্টি হয় তা আমাদের জানতে হবে। এরপর 2 ও অষ্টক নিয়ম সম্পর্কে আমাদের জানতে হবে। তা আমরা এক এক করে আসলে আমরা জানবো। চলো দেখা যাক। দেখো, পারমাণবিক সংখ্যা তোমরা আগেও পড়েছো। হ্যাঁ, আগের পাঠেও তোমাদের আলোচনা করা হয়েছে। পারমাণবিক ভর সম্পর্কে আমরা জানবো। দেখো, কিছু আমি পারমাণবিক ভর এখানে দিয়েছি যে হাইড্রোজেন কত 1.008, কিন্তু আমরা 1 ধরে সব জায়গায় ব্যবহার করি। কার্বনের কত 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লোরিন 19, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27, সিলিকন 28, ফসফরাস 31, সালফার 32, ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40, ক্রোমিয়াম 52, আয়রন 56, কপার 63.5 এবং 63.5, জিঙ্ক 65.4। তা যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে লাগে তোমাদের নবম দশম শ্রেণীতে, আমি সেগুলোই আলোচনা করলাম। দেখো, যোজ্যতা। তাহলে আমরা ওই যে বললাম যে বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে, বেসিক জিনিস। তার একটা হচ্ছে দেখো যোজ্যতা। যোজ্যতা কি জিনিস? যে কোনো পরমাণুর মানে কোনো মৌলের পরমাণুর অন্য মৌলের পরমাণুর সাথে সংযুক্ত হওয়ার মানে যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্যকে ওই মৌলের যোজ্যতা বলে। এই ক্ষমতা বা সামর্থ্য কি থেকে আসে? ইলেকট্রন আদান প্রদান থেকে আসে। অর্থাৎ একটি পরমাণু অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় কতটি ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে অথবা শেয়ার করে, তার উপর নির্ভর করে যোজ্যতা। যেমন দেখো, এখানে অ্যামোনিয়া তৈরি হওয়ার সময় নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। হুম তাহলে এখানে কিন্তু দেখো নাইট্রোজেনের ক্ষমতা এখানে 3টা ইলেকট্রন কি না শেয়ার করার ক্ষমতা আছে, আর হাইড্রোজেনের একটা। আবার দেখো মিথেনে কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাহলে কার্বনের এখানে কিন্তু আসলে যোজনী কিন্তু 4, তাই সামর্থ্য অর্থাৎ কিনা যোজ্যতাও এখানে 4 এখানে। দেখো, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের আসলে যোজ্যতা বা যোজনীও 1, ক্লোরিনের যোজনীও 1। আসলে যোজ্যতা হচ্ছে সামর্থ্য। এখন আমরা দেখি আসলে যোজনী কি। তাহলে দেখো, কোনো মৌলের পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন বা তার সমতুল্য কোনো পরমাণুর সাথে যুক্ত হতে পারে, অথবা কোনো যৌগ হতে যত সংখ্যক হাইড্রোজেন বা তার সমতুল্য কোনো পরমাণুর সাথে প্রতিস্থাপন করতে পারে, তাকে ওই মৌলের যোজনী বলে। যেমন দেখো যে এখানে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ক্যালসিয়াম 2টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড অণু সৃষ্টি হয়েছে। তাহলে এখানে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, আর এখানে ক্লোরিনের যোজনী হচ্ছে 1, 1 আর ব্যবহার করা লাগে না। আরেকটা ধারণা দেখো যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা যদি জিঙ্ক ধাতু যোগ করি তাহলে কি হয়? জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাসের সৃষ্টি হয়েছে। এখানে জিঙ্ক ধাতু 2টা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে পেরেছে, এই জন্য জিঙ্কের যোজনী হচ্ছে 2। হুম তাহলে আমরা যোজনী সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন দেখো আরো একটা আমরা জেনে আসি। দেখো, ধাতুর ক্ষেত্রে যোজনী প্রকাশ করে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। যেমন দেখো, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11, তাহলে ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s1।
তাহলে এই প্রথম শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন। এই সোডিয়াম পরমাণু এই একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হতে পারে, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হতে পারে। এই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে এবং সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, এই জন্য সোডিয়ামের যোজনী হচ্ছে 1। অপরদিকে দেখো অধাতুর ক্ষেত্রে যোজনী প্রকাশ করে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় সংখ্যক ইলেকট্রন। কত? বিজোড় সংখ্যক ইলেকট্রন। তাহলে লক্ষ্য করো, এখন ধাতু, তাহলে আমাদের জানতে হবে ধাতু কারা এবং অধাতু কারা। শোনো, যে সমস্ত মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 1, 2, 3 সংখ্যক ইলেকট্রন বিদ্যমান তারা হচ্ছে ধাতু এবং ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে চায়, তাদেরকে আমরা ধাতু বলি। আর অধাতু কারা? যে সমস্ত মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 4, 5, 6, 7 সংখ্যক ইলেকট্রন বিদ্যমান এবং ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে পারে, তারা হচ্ছে অধাতু। তাহলে দেখো এখানে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। অক্সিজেন আছে পারমাণবিক সংখ্যা 8। তাহলে প্রথম শক্তি স্তর আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তর আছে 6টা ইলেকট্রন। তাহলে অক্সিজেন কি একটা অধাতু? লক্ষ্য করো, এই অক্সিজেন একটু উত্তেজিত অবস্থায়, এখানে যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাস, যে 1s2 2s2 2px 2py 2pz, মানে এই p উপশক্তি স্তরটা ভেঙে যে অরবিটালে বিভক্ত হবে, তা সেক্ষেত্রে দেখা যায় যে 2টা বিজোড় ইলেকট্রন। এই কারণে অক্সিজেনের দেখো যোজ্যতা ইলেকট্রন কিন্তু 6, মানে 6। তাহলে দেখো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে বলা হয় কি? যোজ্যতা স্তর। তাতে যে সংখ্যক ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে এখানে যদিও অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে, কিন্তু অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কারণ অক্সিজেন দেখো 2টা বিজোড় ইলেকট্রন এখানে করতে পারে, এখানে এর জন্য অক্সিজেন যোজনী হচ্ছে 2। তাহলে এখানে স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের 2টা বিজোড় ইলেকট্রন আমরা পাবো, এই কারণে অক্সিজেনের যোজনী 2। আমরা দেখে আসি যে পরিবর্তনশীল যোজনী। দেখো যে অবস্থাভেদে কিছু কিছু মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজী মৌল এবং এদের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন দেখো কার্বনের যোজনী, কার্বন একটা পরিবর্তনশীল যোজী মৌল। এই যে কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার, আয়রন, কপার, আর্সেনিক, লেড, মার্কারি। তাহলে কার্বনের যোজনী হচ্ছে 2 আর 4, সিলিকনের হচ্ছে 2, 4, সালফার 3, 5, সালফার 2, 4, 6, ফসফরাস হচ্ছে 3, 5, সালফার 2, 4, 6, আয়রন 2, 3, কপার 1, 2, হ্যাঁ, আর্সেনিক 3, 5, লেড 2, 4, মার্কারি 1, 2। এভাবে আরো আছে, কিন্তু আমি শুধু এই কয়টা তোমাদের দেখালাম। তাহলে দেখো আমরা দেখে আসি যে কার্বনের যোজনী কিভাবে তোমার 2, 4 হলো, পরিবর্তনশীল হলো কিভাবে, এটা আমরা একটু দেখি। লক্ষ্য করো যে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তার ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p2। দেখো প্রথম শক্তি স্তরে আছে কয়টা? 2টা ইলেকট্রন, আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 4টা ইলেকট্রন। তাহলে দেখো এখন আমরা যদি কার্বনকে একটু উত্তেজিত করি, তাহলে কি পাই আমরা? দেখো 1s2 2s2, এই পি উপশক্তি স্তরকে ভাঙলে পি উপশক্তি স্তর থেকে আমরা কি পাই? দেখো px py pz অরবিটাল আমরা পাই। এই অরবিটালে দেখো এই প্রথমে এই 2p2, এই দুটি ইলেকট্রন বিজোড় হয়ে 2px এ একটা আসছে, 2py তে একটা আসছে। এই অবস্থায় কার্বন যদি অন্য কোনো মৌলের সাথে, মানে পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে 2 যোজনী প্রদর্শন করবে। যেমন দেখো এখানে কার্বনের যোজনী এখানে তাহলে 2 দেখাবে, আর অক্সিজেনের যোজনী তো 2 আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে দেখো আমরা কার্বনের যোজনী লিখবো অক্সিজেনের ঘাড়ে, আর অক্সিজেনের যোজনী লিখবো কার্বনের ঘাড়ে, মানে পাশে। তাহলে দেখো
আমরা যোজনীটা কি ট্রান্সফার করে লিখি, হুম, চেঞ্জ করে লিখি। এই যে তাহলে কার্বনের যোজনী হচ্ছে 2, অক্সিজেনের যোজনী 2, তাহলে সম সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো ওই 2 2 কেটে যাবে, এখানে শুধু সিও থাকবে। তাহলে এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। দেখো আমরা যদি এই কার্বনকে আরো এক্সাইটেড অবস্থায় নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখো 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। এখানে কি ঘটনা ঘটেছে, এই যে 2s এর যে দুইটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন হ্যাঁ আবার বিজোড় হয়ে এই 2pz এ চলে গেছে, দেখছো? তাহলে এখানে কয়টা বিজোড় হলো, 4টা বিজোড় ইলেকট্রন। তাহলে লক্ষ্য করো অধাতুর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরকে বলা হবে, দেখো যোজ্যতা স্তর, ঠিক আছে। তাহলে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় সংখ্যক ইলেকট্রনরাই যোজনী প্রকাশ করবে, তারাই বন্ধনে অংশগ্রহণ করবে, তারাই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, তারা বিজোড় সংখ্যক ইলেকট্রনরা। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে এই ক্ষেত্রে কার্বন কিন্তু 4 যোজনী প্রদর্শন করেছে। তাহলে এখানে কার্বনের যোজনী 4, তাহলে আমরা দেখো কার্বনের যোজনী 4 সেটা লিখলাম অক্সিজেনের পাশে, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তা সেটা লিখলাম আমরা কার্বনের পাশে। তাহলে এখন দেখো এই আমরা যদি এখানে তাহলে সমসংখ্যা দ্বারা ভাগ করি, যে আসলে ক্ষুদ্রতম সংখ্যায় নিয়ে আসি ক্ষুদ্রতম অনুপাতে, তাহলে 2কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি 1 হয়, আর 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়, তাহলে আমরা লিখতে পারি CO2। তাহলে এটা কি হলো, কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো তাহলে কার্বন যখন 2 যোজনী ব্যবহার করলো তখন তখন হচ্ছে কার্বন মনোক্সাইড সৃষ্টি হলো, আর কার্বন যখন 4 যোজনী ব্যবহার করলো তখন কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হলো। মনে রাখবে এই কখন কার্বন মনোক্সাইডের সৃষ্টি হয়, দেখো জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড, আর জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। লক্ষ্য করো যে তোমরা দেখবা যে আমরা বাসা বাড়িতে যখন গ্যাসের চুলা বা যে কোনো কাঠ কাঠ বা জ্বালানি যদি পুড়ায় তাহলে দেখবা যদি কালো ধোঁয়া সৃষ্টি হয় তাহলে দেখবা সেখানে কি হয়, কার্বন মনোক্সাইডের সৃষ্টি হয়। গ্যাসের চুলাতে যদি দেখবা লাল শিখার সৃষ্টি হয় তাকে মনে রাখবা যে কার্বন মনোক্সাইডের সৃষ্টি হচ্ছে, মানে অসম্পূর্ণ দহন হচ্ছে। গ্যাসের চুলাতে যদি নীল শিখার সৃষ্টি হয় তাহলে বোঝা যাবে যে সম্পূর্ণ দহন হচ্ছে, সেখানে হয় কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝলাম যে জ্বালানির অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইডের সৃষ্টি হয়, আর সম্পূর্ণ দহনে কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হয়। তার মধ্যে দেখো তাহলে এই কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বিষাক্ত হলো কার্বন মনোক্সাইড। এ সম্পর্কে তোমরা আরো পরে জানতে পারবা। আমরা এখন দেখবো যে যে ফসফরাসের যোজনীচের কত 3 আর 5 কিভাবে দেখো। দেখো ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত 15, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। তো দেখো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, এখানে 5টা। এখন দেখো আমরা যদি ফসফরাসকে একটু উত্তেজিত করি তাহলে হ্যাঁ তখন এই ইলেকট্রন বিন্যাসটা কি হয়, দেখো এই পি উপশক্তি স্তরটা তখন ভেঙে গিয়ে একটু বিয়োজিত হয়ে পিএক্স, পিওয়াই, পিজেড 3টা অরবিটালে বিভক্ত হলো। তা দেখো এই যে তাহলে 3s2 এখানে কিভাবে, 3s2 এখানে 3px, এই যে 3p-তে 3টে ইলেকট্রন আছে, এই 3টে ইলেকট্রন বিভাজিত হয়ে কি হলো 3px এ 3px এ একটা আসলো, 3py তে একটা, 3pz এ একটা। তাহলে এখানে 3টা বিজোড় ইলেকট্রন হলো। ওই যে আমরা বললাম যে অধাতুর ক্ষেত্রে যোজনী প্রকাশ করে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় সংখ্যক ইলেকট্রনরা। তাহলে এখানে ফসফরাস যদি অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হয় তাহলে 3 যোজনী প্রদর্শন করবে। যেমন দেখো এখানে কত PCl3, তারপরে ফসফরাসের যোজনী হচ্ছে 3 আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1, তাহলে PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগটি গঠন করলো। আমরা যদি এই ফসফরাসকে আরো উত্তেজিত করি, এক্সাইটেড অবস্থায় নিয়ে যাই, তাহলে লক্ষ্য করো সেক্ষেত্রে কি হবে তাহলে। এবার দেখো এই 1s2, 2s2, 2p6 এ পর্যন্ত ঠিক থাকলো, দেখছো এ পর্যন্ত সবসময় ঠিক আছে। কিন্তু এই যে
3s2 এর যে দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রন আবার এখানে বেজোড় হয়ে কোথায় গেল? এই যে 3d(xy), লক্ষ্য করো ফসফরাস হলো তৃতীয় পর্যায়ের মৌল, তার তৃতীয় পর্যায়ে কি ডি অরবিটাল আছে। এই জন্য দেখো ডি অরবিটালকে আমরা যদি ভাঙি, মানে এক কথায় ডি উপস্থিত স্তরকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা দেখো 5টা অরবিটাল পাবো। d(xy), d(yz), d(zx), d(x² - y²), d(z²). তাহলে এখানে দেখো 5টা বিজোড় ইলেকট্রন করা সম্ভব হচ্ছে। এই যে দেখো, এই একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই 5টা বিজোড় ইলেকট্রন করা সম্ভব হচ্ছে। এই কারণে ফসফরাস কি 5 যোজনী প্রদর্শন করবে। তাহলে এমত অবস্থায় কোনো মৌলের পরমাণুর সাথে যুক্ত হলে সে 5 যোজনী প্রদর্শন করবে। যেমন দেখো PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে ফসফরাসের যোজনী কত? 3 আর 5। তাহলে একবার 3 একবার 5। দেখো তোমরা কি কখনো দেখেছো যে PCl4? না, দেখো নাই, কারণ ফসফরাসের যোজনী তো 4 হয় না, এই কারণে দেখো নাই। তাহলে ফসফরাসের যোজনী হচ্ছে 3 আর 5। এই জন্য একবার ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করেছে, একবার ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করেছে। দেখো আমরা আরো একটা উদাহরণ দেখি। দেখো সালফারের যোজনী। সালফারের যোজনী কত? 2, 4, 6। দেখো কিভাবে আসলো, লক্ষ্য করো সালফারের পারমাণবিক সংখ্যা কত? 16। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 6টা, তাই না? এখন আমরা দেখি, দেখো তাহলে প্রথমে দেখো সালফার ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে পি উপযুক্ত স্তরটি ভেঙে কি যখন px, py, pz, তখন লক্ষ্য করো এই যে দুইটা বিজোড় ইলেকট্রন হয়। এইখানে দেখো এই পি উপযুক্ত স্তর ভেঙে পি, এই যে 3px, 3py, 3pz। তো এইখানে প্রথমে আমরা যদি একটা সিঙ্গেল আমরা দিব, তারপর একটা ডবলিং করার আগে এইখানে 3px আমরা ডবলিং করলাম, এরপর 3py একটা, 3pz একটা, তাহলে এখানে দুইটা বিজোড় ইলেকট্রন হলো। এমত অবস্থায় যদি সালফার কোনো পরমাণুর সাথে যুক্ত হয়, তখন 2 যোজনী প্রদর্শন করবে। দেখো এখানে হাইড্রোজেন সালফাইড, এখানে সালফার 2 যোজনী প্রদর্শন করেছে। এভাবে আরো অনেক যৌগ আছে যেখানে 2 যোজনী আছে। লক্ষ্য করো, আমরা এই সালফারকে যদি আরো উত্তেজিত করি, তবে আমরা দেখতে পাবো যে এখানে দেখো এবার এই যে 3px এর যে দুইটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন এখানে বিজোড় হয়ে এখানে দেখো এখন 4টা বিজোড় ইলেকট্রন হয়ে গেছে। যে 3px একটা, 3py একটা, 3pz একটা, 3d(xy) একটা। ওই যে আমি কিছু আগে বললাম না যে আসলে এই তৃতীয় শক্তি স্তর, দেখো সালফারও তৃতীয় পর্যায়ের মৌল, এই জন্য তৃতীয় পর্যায়ে তো আসলে কি ডি অরবিটাল আছে, তাহলে তো আরো জায়গা আছে। এই কারণে এই যে ডি অরবিটালটা ভেঙে কি হয়, এই যে ডি উপশক্তি স্তর ভেঙে 5টা অরবিটাল গঠন করে। হ্যাঁ, তার এই যে d(xy) এখানে একটা ইলেকট্রন চলে আসছে। তাহলে এখানে কিন্তু কত? 4টা বিজোড় ইলেকট্রন হলো। তাহলে এখন দেখো, তাহলে এই অবস্থায় যদি সালফার কোনো পরমাণুর সাথে যুক্ত হয় বা বিক্রিয়া করে, তখন সে 4 যোজনী প্রদর্শন করবে। দেখো তাহলে এখন সালফারের যোজনী কত? 4। তাহলে অক্সিজেনের পাশে লিখছি, আর অক্সিজেনের যোজনী 2, আমরা সালফারের পাশে লিখছি। এখন আমরা সমসংখ্যা দ্বারা যদি আমরা তা কাটি, যে ভাগ করি, তাহলে দেখো 2 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কি 1 হয়। আর এই জন্য এখানে 1 আর দেওয়া লাগে না, মানে 1 আর দেওয়া লাগে না। আর যদি আমরা 4 কে মানে 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত? 2 হয়। তাহলে এখানে 2 দেওয়া লাগে, তাহলে SO2, তাহলে এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তাহলে সালফার ডাইঅক্সাইড অণুতে সালফার কত যোজনী ব্যবহার করছে? 4 যোজনী ব্যবহার করছে। 4 যোজনী ব্যবহার করছে। দেখো এইবার আমরা সালফারকে আরো উত্তেজিত করলাম, তাহলে সালফার হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মৌল। একটা জিনিস বলি, দেখো অক্সিজেনেরও কিন্তু সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন ছিল, কিন্তু অক্সিজেন কিন্তু 6টা বিজোড় ইলেকট্রন করতে পারে নাই, কারণ অক্সিজেন হলো দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ে তো কোনো ডি অরবিটাল নাই, এই কারণে অক্সিজেনকে আমরা যতই তাপ দিই না কেন, যতই উত্তেজিত করি, কিন্তু অক্সিজেন পরমাণু কখনোই 6টা বিজোড় ইলেকট্রন করতে পারবে না, কারণ 2টার বেশি করতে পারবে না, কারণ সে তো দ্বিতীয় পর্যায়ের মৌল। কিন্তু দেখো সালফার হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এই তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে
তার কি ডি অরবিটাল আছে। এ কারণে উত্তেজিত অবস্থায় দেখো একবার 2 যোজনী, একবার 4 যোজনী, একবার 6 যোজনী প্রদর্শন করতে পারবে। লক্ষ্য করো, তাহলে এইখানে এবার দেখো এই যে 3s2, এই দুইটা জোড় ইলেকট্রন এবার এখানে এসে বিজোড় হলো। তখন দেখো এখানে এই যে 3d-YZ এ আরেকটা ইলেকট্রন চলে আসছে। তাহলে দেখো 3s1, এই যে 3px এ 1, 3py তে 1, 3pz এ 1, 3d অফ xy তে একটা 1 একটা ইলেকট্রন, এবং 3d অফ yz এ আরেকটা ইলেকট্রন। এভাবে দেখো 6টা বিজোড় ইলেকট্রন এখানে করতে পারছে, তাই না? আর এই প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর তো যেমনই আছে তেমনই থাকবে। তাহলে সর্বশেষ শক্তি স্তরের যে 6টা ইলেকট্রন, সব কয়টা ইলেকট্রনকেই সালফার পরমাণু বিজোড় করতে পারছে। এই কারণে 6 যোজনীয় প্রদর্শন করতে পারবে। দেখো, তাহলে দেখো এই যে সালফারের যোজনী 6, তাহলে 6, তাহলে আমরা এখানে অক্সিজেনের পাশে লিখছি। আর অক্সিজেন পরমাণুর যোজনী কত? 2, তাহলে সেখানে আমরা এই দুইটা আমরা সালফারের পাশে লিখছি। এবার সমসংখ্যা দ্বারা ভাগ করে দেখো, তাহলে এখানে কি এসে দাঁড়ায় যে SO3, SO3 কে আমরা কি বলি? সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইডে সালফারের যোজনী কত? 6। তাহলে তোমরা কি দেখলে যে সালফার কখনো 2, কখনো 4, কখনো 6 যোজনী প্রদর্শন করতে পারে। এই জন্য আমরা বলি যে সালফার পরিবর্তনশীল যোজী মৌল। হুম, তা আমরা কয়েকটা উদাহরণ দেখলাম, তা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে এর যে বাকি অংশ, হুম, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।